দেশবার্তা টক শো থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন দেখবেন, সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা। আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ চিরবিদায় নিয়েছেন। ভোরে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার চিকিৎসকগণ এবং তার মৃত্যুতে সরকারিভাবে 3 দিনের রাষ্ট্রীয় শোক পালন করার ঘোষণা দেওয়া হয়েছে। আগামীকাল জাতীয় শোক দিবস উপলক্ষে সরকারি বেসরকারি সকল অফিসের বন্ধ থাকবে, ছুটি ঘোষণা করা হয়েছে। দেশবার্তা পরিবারের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। একই সঙ্গে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। তার পরিবার এই শোক কাটিয়ে উঠুক সেই প্রত্যাশা করছি। আজকের এই অনুষ্ঠানটি মূলত আমরা বেগম জিয়াকে নিয়েই সাজিয়েছি। মূলত বেগম জিয়ার রাজনৈতিক জীবন সম্পর্কেই সংক্ষিপ্ত পরিসরে আমাদের সীমিত সময়ের মধ্যে আমরা এই আলোচনা শুনব। আজকের অতিথি হচ্ছেন কুদরতি গুদা, সিনিয়র সাংবাদিক, মিডিয়া ব্যক্তিত্ব ও বিশ্লেষক। কুদরতি ভাই, আপনাকে স্বাগত। আপনাকেও আজকের এই ভরাক্রান্ত হৃদয়ে আমার আসতে হয়েছে। আজকের এই বেগম জিয়ার চলে যাওয়ার দিনে আপনি আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন, আমি গভীরভাবে কৃতজ্ঞ। এবং বেগম খালেদা জিয়া আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক এই কামনা করে আপনার অনুষ্ঠান। আপনি তো দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন, বেগম জিয়াকে কাছ থেকে দেখারও সুযোগ হয়েছে সাংবাদিকতার কল্যাণে। আমরা যদি একটু শুনি বেগম জিয়া সম্পর্কে আপনার স্মৃতিচারণ, কিভাবে তিনি রাজনীতিতে আসলেন, তার দীর্ঘ 4 দশকের রাজনৈতিক কেরিয়ার, প্রায় 4 দশকের রাজনৈতিক কেরিয়ার। ধন্যবাদ বিপুল। আসলে টকশোর মোডে আজকে আমি নাই, যে কোনো আপনি জানেন বিভিন্ন উনি চলে গেল এবং আমার পেশাগত জীবন, ব্যক্তিগত কিংবা ওনাদের সাথে পারিবারিক রিলেশনগত জীবনে আমি খুব যে একদম বেশি কাছাকাছি থেকে সব কিছু দেখেছি তা না, তাও আবার কম না, ঠিক আছে। হ্যাঁ, উনি জিয়াউর রহমান সাহেব 81 সালের 30 মে মৃত্যুবরণ করার পরে তৈরি যে হৃদয় বিদারক যে ঘটনাটা চিটং ঘটেছে, তারপরে উনি শোক সামলে উঠছিলেন না। ওটাও জিয়াউর রহমানের জানাজাও মানিক বিয়াবিন্ত হয়েছিল, আপনি জানেন। ওখানেও ওই সময় 81 সালে কোটি মানুষের মতো হয়েছে। ওনাকে প্রচণ্ড জনপ্রিয় রাষ্ট্রনায়ক ছিলেন আর কি। তারপরে সত্তর গভর্নমেন্ট টলটল অবস্থা, পরে সত্তর গভর্নমেন্ট চলে যাওয়ার পরে এরশাদ আসলো আর কি। তো বেগম জিয়া যেদিন জিয়াউর রহমান সাহেব মারা যায়, তার ওই পরের দিনেই চীনের প্রধানমন্ত্রীর সফর ছিল বাংলাদেশে। তো চীনের প্রধানমন্ত্রী জিয়াউর রহমান সাহেব মারা যাওয়ার পরও ওনার প্রোগ্রামটা ক্যান্সেল করে নেয়। চীনের প্রধানমন্ত্রী আসেন, এসে প্রথম বেগম জিয়ার সাথে দেখা করেছিলেন, ঠিক আছে। তারপর ইতিহাস হলো বেগম জিয়াকে জিয়াউর রহমান সাহেবের শূন্যতার মধ্যে বেগম জিয়া তখন উনি হাউস মেকার, গৃহবধূ আর কি। ওখান থেকে ওনাকে বিএনপির নেতৃস্থানীয় যারা নেতা তৎকালীন, কে এম ওবায়দুর রহমান, ব্যারিস্টার সালাম তালুকদার, মিলন ভূঁইয়া, অন্যান্য আরও সিনিয়র নেতা, ডক্টর মোশাররফ, তারপরে আরও বেশ কয়েকজন স্থায়ী কমিটির মেম্বার মারা গিয়েছেন, ওনারাও ছিলেন। ওনাকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসলেন গনি। হ্যাঁ, ডক্টর আরে গনি, থ্যাংক ইউ ভেরি মাচ, ডক্টর আরে গনি। খন্দকার জেলার সেকেন্ড সারির নেতা। হ্যাঁ, তরিকুল ইসলাম, ইউ আর ভেরি মাচ রাইট। তো একটু ওনাকে রাজনীতিতে নিয়ে আসলেন। রাজনীতিতে একটা ওনার ব্যাপক বেগম জিয়াউর রহমান সাহেবের শূন্যস্থান পূরণ উনি করার চেষ্টা করলেন আর কি। এবং এরশাদ বিরোধী আন্দোলনের সময় উনি কিন্তু খুব আপোষহীন ছিলেন। আপোষহীন যে শব্দটা, এটা ছিলেন এরশাদ অনেকবারই ওনার সাথে কম্প্রোমাইজ করা, ইলেকশনে 86-এর ইলেকশনে কিংবা পরে যে একটা ইলেকশন হলো,
88 ইলেকশন, দুটো ইলেকশনে ওনাকে আনার চেষ্টা করেছিলেন, কিন্তু উনি এসের সাথে কম্প্রোমাইজ করেন নাই। ঠিক আছে, মানে উনি ইলেকশনে অ্যাটেন্ড করেন নাই। একটা মানে উনি বলেছেন না, ওনার সাথে আমার ইলেকশনে যাওয়া যাবে না, ঠিক আছে, ওনার পদত্যাগ করতে হবে। আপনি যেটা বারবার বলছিলেন যে ওনার রাজনৈতিক জীবন, আমি ওই ওনারা যখন জিয়াউর রহমান সাহেব যখন কুমিল্লায় পোস্টিং ছিল, উনি তখন স্বাধীনতার অব্যাহতি পরে উনি স্টেশন কমান্ডার ছিলেন, উনি তখন ব্রিগেডিয়ার টেকার্স। তখন থেকে আর আমাদের ফ্যামিলির সাথে ওনাদের ফ্যামিলির রিলেশন হলো খুব সম্ভবত আমার বাবা যেটা বলেছেন 60, আমি যখন ছোটো 67 থেকে আর কি, একটা পারিবারিক রিলেশন। আর তারেক সাহেবের যে ডাকনাম হলো পিনু, ঠিক আছে, হ্যাঁ। তো পিনু ওখানে কিছুদিন পড়েছে ইস্পানি স্কুলে আর কি। তারপরে তো ওরা প্রমোশন হয়ে যাওয়ার পর উনি ঢাকায় চলে আসলো জিয়াউর রহমান সাহেব মেজর জেনারেল হয়ে। তো বেগম জিয়ার স্ট্রাগলটা হলো বেগম জিয়ার মানে একটা গৃহবধূর থেকে একটা শীর্ষ রাজনীতিবিদ হয়ে ওঠা। আমরা যখন এরশাদ বিরোধী আন্দোলনে ছিলাম, আমি ওই যে সংগ্রাম, আমাদের যে 73 সদস্য সংগ্রাম কমিটি ছিল, আপনার এখানে আসে মোস্তাক ভাই আমার নেতা। মোস্তাক ভাই তখন আমাদের সংগ্রাম কমিটির আহ্বায়ক, ডাক্তার মোস্তাক আর কি। তো আমরা প্রায়শই ওই বেগম জিয়া, শেখ হাসিনা, মানে ওই সময়ে যারা দুই নেতৃত্ব দিচ্ছিলেন, আমরা ওনাদের সাথে বসতাম। আমরা আমাদের কর্মসূচি, আমাদের আন্দোলন, এই বিষয়গুলো অবহিত করা হতো, ঠিক আছে, এবং সেই অনুসারে কর্মসূচি ঘোষণা করা হতো আর কি, ঠিক আছে। সে সময় খুব কাছ থেকে আমি ওনাকে দেখি। তার আগে ওই আমি যেটা আপনাকে বলছিলাম যে স্বাধীনতা অব্যাহতি পরে ওনাদের পোস্টিং ওখানে ছিল। তারপরে উনি যখন প্রধানমন্ত্রী 91-এ যখন প্রধানমন্ত্রী, তখন আপনি জানেন যে 91-এর ইলেকশনের সময় ইনফ্যাক্ট আওয়ামী লীগ ক্ষমতা আসার পথে এরকম একটা জোয়ার হয়ে গিয়েছিল। হঠাৎ করে বেগম জিয়া মানে বিপুল ভোটে জয়লাভ করে প্রধানমন্ত্রী হন। এর মধ্যে শাহাবুদ্দিন তখন রাষ্ট্রপতি, অস্থায়ী রাষ্ট্রপতি আর কি, উনি পূর্ণাঙ্গ ক্ষমতা হস্তান্তর হয় নাই, কিন্তু যেহেতু উনি মানে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপি, তখন ওনাকে এই প্রধানমন্ত্রী হিসেবে প্রথম প্রধানমন্ত্রী হিসেবে ওনাকে অ্যাপয়েন্ট করা হয় আর কি, শপথ গ্রহণ করা হয়। তো পূর্ণাঙ্গ মানে সংসদীয় ব্যবস্থাতে যাওয়ার আগ পর্যন্ত উনি কিছুদিন সচিবালয় ক্যাবিনেট ডিভিশনে অফিস করেছিলেন। ক্যাবিনেটে অন্য যেটা রুম ছিল ওখানে অফিস করেছিলেন। তো ওখানে একদিন উনি যেহেতু তখন তো এত ধরনের প্রটোকল, এত ধরনের এই বিষয়গুলো ওইভাবে ছিল না, ঠিক আছে। তখন আমি নিজে যে একজনের সাথে সাক্ষাৎ করেছিলাম ক্যাবিনেট ডিভিশনে, তখন উনি প্রধানমন্ত্রী আর কি। ওই সময় দেশের প্রতি তার যে মমত্ববোধ, তার যে ভালোবাসা, মানে কীভাবে দেশটা পরিচালনা হবে, জিয়াউর রহমান সাহেব কীভাবে দেশটা চালিয়েছিল, কীভাবে কন্টিনিউ করা যায়, উন্নয়নটা কন্টিনিউ করা যায়। উনি একটা বিষয়ে খুব সিরিয়াস আমি দেখেছি ওনাকে, সেটা হলো যে নারী শিক্ষার বিষয়। নারী শিক্ষার বিষয়ে অত্যন্ত উনি খুবই আগ্রহী এবং খুব সিরিয়াস ছিলেন, ঠিক আছে। তখন উনি যখন ক্ষমতায় 91 থেকে 95 পর্যন্ত আর কি, উনি অনেকগুলো এই যে এই আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয়, তারপরে ওই আরেকটা ওপেন ইউনিভার্সিটি, এগুলি উনি স্থাপন করেছিলেন এবং নারীদের 8 পর্যন্ত বেতন মৌকুব করে দিয়েছিলেন নারীদের, এই কাজগুলো করেছেন। তারপর তো দীর্ঘ সংগ্রাম, উনি ক্ষমতাচ্যুত হয়েছেন, উনি তখন বিরোধী দলীয় নেত্রী থাকালেও ওনার সাথে আমার সাক্ষাৎ হয়েছে মিন্টো রোডে। তখন আমি সংবাদে চাকরি করি। তো আমি খুব কাছ থেকে দেখেছি তার মানে সামগ্রিক দৃঢ়তা। আরেকটা বিষয় ওনার ছিল, সেটা হলো যে ওনার ভিতরে কোনো অহংবোধ আর অহংকার ছিল না। উনি যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন, উনি সাবেক রাষ্ট্রপতির স্ত্রী, সাবেক সেনাপ্রধানের স্ত্রী, এরকম ছিল না। কিন্তু উনি খুবই কথাবার্তা বলতেন সহজ সারল্যভাবে আর কি। যেমন হঠাৎ একদিন উনি যখন বিরোধী দলীয় নেত্রী মিন্টো রোডে, তখন আমাদের আগের আমার সহকর্মী, সিনিয়র সহকর্মী মঞ্জুল হোসেন বুলবুল, তারপরে আমাদের এখন যুগান্তর আছে মাসুদ করিম, ও আমার সাথে তখন ছিল। তো আমরা সবাই ওনার একটা ইন্টারভিউ নিতে গিয়েছিলাম আমি।
তখন হঠাৎ করে উনি আমাকে, তখন ডক্টর মুশারফ, আমার আমানুল্লাহ মান শেখ, আমার বন্ধু সম, তারপরে ডক্টর মঈন খান ছিলেন আর কি, উনিজন বিরোধী নেত্রী। হঠাৎ করে আমি তখন সংবাদে না, আরেকটা কাগজে, তো আমি ওনার ইন্টারভিউ করতে গেলাম। তো উনি হঠাৎ করে আমাকে উনি বললেন যে এই কুদরতি খোদা, এই আমার তো মানে আপনি বলেন তো আপনার এই বাবার নাম। আমি বললাম আব্বার নাম হলো হাকিম ভুঁইয়া। আরে আপনি হাকিম সাহেবের ছেলে, আমার তো মনেই থাকে না, বলেন এখন প্রশ্ন করতে থাকে না আমাকে, ঠিক আছে, মানে এরকম। যেমন আবার একবার দেশের বাইরে ট্যুর ছিল ওনার সাথে, মধ্যপ্রাচ্যের দেশে, তাও উনি বিমানে, উনি একদম সহজ সাধারণ মনে করেন, উনি যে প্রধানমন্ত্রী এরকম ভাবটা কখনো, সেই অহংবোধ, মানে বড় নেত্রী, এরকম আমি কখনোই দেখি না। খুবই সাধারণ টাইপের মানুষ, খুবই সিম্পল, একদম ভেরি ভেরি সিম্পল লেডি, এবং মানুষের প্রতি এটা প্রচণ্ড রকম সাধারণ মানুষের প্রতি ভালোবাসা ছিল, মানে ভালোবাসতেন। মানে নিজের মধ্যে কোনো নিজের যা কেউ আসে না, যেটা ব্যক্তিত্বের মধ্যে নিজের আটকে রাখা, এটি করতেন না। এমনিতে কম কথা বলতেন, কিন্তু মানে স্নেহ কিংবা ভালোবাসা, মানুষের প্রতি যে রিলেশনটা, মানুষের সাথে রিলেশন তৈরি করার বিষয়ে উনি খুবই গ্রহণযোগ্য ব্যক্তিত্ব ছিল আর কি। এই যে তার রাজনৈতিক কেরিয়ার অনেক উত্থান পতনের ঘটনা ঘটেছে, তিনি প্রধানমন্ত্রী হয়েছেন তিনবার, তারপর তার রাজনৈতিক কেরিয়ারের এক ধরনের সমাপ্তি ঘটছে 2008-এর নির্বাচনের পরে। তিনি নানা রকম রাজনৈতিক সংকটের মধ্যেই যাচ্ছিলেন। এই কেরিয়ার সম্পর্কে যদি একটু বলেন, যে তার এই প্রধানমন্ত্রী হয়ে ওঠা, তিনি তো নেতা হয়ে উঠলেন বিএনপির, তখন আপনি বিএনপির নেতা হয়ে উঠলেন কিভাবে, বিএনপিকে কিভাবে তিনি আগলে রাখলেন একসাথে নিচে, সেটা আমরা শুনলাম। আচ্ছা, সেটা হলো 2008-এর পরে। 2008-এ তো আপনি জানেন 2008-এর 1/11-এর পরে ওনারা খুব কম সিট পেয়ে, 30টা সিট মনে হয়, এরকম 30-29টা এরকম সিট পেয়ে উনি পার্লামেন্টে গেলেন আর কি, ঠিক আছে। তারপরে আমাদের সাবেক প্রধানমন্ত্রী, উনি তো 2-3বার করেই সরকার প্রধানমন্ত্রী হলেন। এই টাইমটা ওনার জন্য খুবই দুর্বিষহ অবস্থা গিয়েছে। ওনার উপর বিভিন্ন টর্চার, মানসিক টর্চার, অন্যান্য বিষয়গুলো গিয়েছে। কিন্তু এটা বাংলাদেশের রাজনীতির একটা ইতিহাস, এরকম এটাই হয় দক্ষিণ এশিয়ার রাজনীতিতে। তো আপনি যেটা বলছিলেন যে ওনার ওই সময়টা 2008-এর পরে, উনি যখন জেল জরিমানা, ওনার এই যে জি অরফানেজ ট্রাস্ট আরেকটা মামলায় ওনার যে জেল টেল হলো আর কি, ওই সময়টাতে কিন্তু ভেঙে পড়েন নাই। ওনার যে রায় হলো প্রথম, মানে লোকাল, মানে স্থানীয় আদালত ওনাকে 5 বছর, জজ কোর্ট 5 বছর দিল, পরে হাইকোর্ট আবার এটা 10 বছর করে দিল। হ্যাঁ, এটা ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে এটা মানে দুর্ভাগ্যজনক ইতিহাস, এটা হয় না। হায়ার কোর্টে কমে যায়, নর্মালি কমে যায়। যাই হোক আর কি, সেটা ভিন্ন বিষয়। তো উনি কিন্তু তারপরেও, এত কিছুর পরেও উনি দমে যান নাই এবং দলটাকে ধরে রাখার চেষ্টা করেছেন। বিএনপি, আমি তো জানেন যে আমি রাজনীতি করি না, আমি বিএনপির রাজনীতি কিংবা কোনো রাজনৈতিক প্রক্রিয়ার সাথে আমি জড়িত না। যেহেতু একটা আইনি সম্পর্ক আছে, মানে আইনি রিলেশনসে উনি আত্মীয়র মধ্যে, আমি ইনফ্যাক্ট ল হাউস রিলেটিভস। তো আমি নিজে দেখেছি যে উনি এজেন্সি, সরকার, অন্যান্য অনেক অনেক প্রতিকূলতার মধ্যেও দলকে ভাঙনের মুখে ভাঙতে দেন নাই দলকে, মানে দলকে গুছিয়ে রেখেছেন, ঠিক আছে। আর নেতাকর্মীরাও, একটা বিষয়টা স্পষ্ট করে বলি, নেতাকর্মীরাও কিন্তু ওনার প্রতি খুব অন্ধ ছিল, যে ওনাকে ছেড়ে যাওয়া যাবে না। মানে নেতাকর্মীদের টোপ ছিল, কিন্তু সরকারি টোপ, এজেন্সির মাধ্যমে টোপ, যে ঠিক আছে ফিরে আসো, আপনারা আসেন, দলে আসেন, কিংবা এটা করেন। ভাঙনের প্রক্রিয়াটা ছিল, সর্বক্ষণই ছিল। তো বেগম জিয়া জেলের মধ্যে, তারপরেও কিন্তু ভাঙনের একটা প্রক্রিয়া শুরু হয়েছিল। উনি ওখান থেকে স্লিপ দিতেন, ঠিক আছে, স্লিপ দিতেন, ছোট যে কোনোভাবে স্লিপ দিয়ে উনি দলটাকে টিকিয়ে রেখেছিলেন। এটা ছোট্ট উদাহরণ আপনাকে বলি, দুটো ছোট্ট উদাহরণ। একটা হলো যে
তখন উনি যখন জেলে, তখন ওই ফাতেমা যে ওনার সার্বক্ষণিক, সে নিজেও জেলে চলে গেল। তো বাসার খাবারটা মাঝে মাঝে আমার যে ভাগ্নি মেহরিন চৌধুরী, যিনি মাইলস্টোন কলেজের আগুনে পুড়ে উনি আত্মহত্যা দিলেন, আমার ভাগ্নি, ও কিন্তু খাবার নিয়ে যেত। হলো আমাদের তারেক রহমানের আপন খালাতো বোন, হ্যাঁ, আর আমার ভাগ্নি, ও কিন্তু খাবার নিয়ে যেত। খাবার নিয়ে গেলে ওর পরিচয়টা দিত না। তো ওই যে খাবার নিয়ে যেত, খাবার আনা নেওয়ার মধ্যে কিছু চিরকুট উনি দিয়ে দিত। তো চিরকুটটা উনি জায়গা মতো মেহরিন পৌঁছে দিত। ঠিক আছে, উনি নির্দেশনা দিতেন যে এটা করা যাবে, এটা করবা, এটা করবা, এইগুলি কিছু নির্দেশনা উনি দিতেন আর কি। আর আরেকটা বিষয় আমি আপনাকে বলি, এরশাদ বিরুদ্ধে আন্দোলনের সময় একটা ঐতিহাসিক ঘটনা আর কি। এরশাদের সাথে কে এম ওবায়দুর রহমানের যোগাযোগ হলো। কে এম ওবায়দুর রহমান তখন জেনারেল সেক্রেটারি, বিএনপির জেনারেল সেক্রেটারি। এরশাদ সাহেব তাকে এজেন্সির মাধ্যমে অফার দিল যে ঠিক আছে আপনি আসেন, আপনার মন্ত্রিত্ব হলো এলজিডি, আর আপনার দলের দ্বিতীয় ব্যক্তি থাকবেন, এরশাদ সাহেবের দলের দ্বিতীয় ব্যক্তি থাকবেন। উনিও টোপ গিলে ফেললো। ঠিক আছে, পরের দিন ওনার 8টার সময় বঙ্গভবনে শপথ কে এম ওবায়দুর রহমানের, এটা গোপন রাখা হলো। ঠিক আছে, রাত্রে 11:30টায় বেগম জিয়া এটা জেনে গেল যে তার জেনারেল সেক্রেটারি কালকে এরশাদ সাহেবের দলে যোগ দিবে এবং মন্ত্রিত্ব। উনি ঠিক সময়টা হলো উনি নিজ হাতে, বেগম খালেদা জিয়া নিজ হাতে তাকে দল থেকে বহিষ্কার করলেন কে এম ওবায়দুর রহমানকে। আর তখন সংবাদপত্র তো কম, আপনি জানেন যে সংবাদপত্রগুলো কম ছিল, এত নিউজ এজেন্সি ছিল না। ঠিক আছে, সবগুলো কাগজে, যে কয়েকটা কাগজ ছিল বিএসএস সহ, তারপরে ইউএনবি, অন্যান্য ওজনগুলো, কাগজগুলোতে 12টা 5-এ ফ্যাক্স করে চলে গেল, ফ্যাক্সে চলে গেল ওনার ওই উনি তাকে বহিষ্কার করলেন, কে এম ওবায়দুর রহমানকে দল থেকে বহিষ্কার করলেন। তো পরের দিন হলো কি, বহিষ্কার হয়ে গেল, পরের দিন ছাপা হয়ে গেল যে বিএনপির মহাসচিব বহিষ্কার। ঠিক আছে, পরে সালাম তালুকদার জেনারেল সেক্রেটারি হয় আর কি। তো এই বিষয়টা এজেন্সি মাধ্যমে উনি জেনে গেছেন, জেনে যেয়ে তাকে পরের দিন আর হয় নাই, উনি মন্ত্রী হতে পারেন নাই এবং ওনার যোগ দেওয়া হয় নাই জাতীয় পার্টিতে। তো এরশাদ সাহেব নাকি তখন বলছিলেন, এরশাদ সাহেবের আশেপাশে যারা ছিলেন এসএসএফ এর মধ্যে এরশাদ সাহেবের সামরিক সচিব, উনিও আবার ঘনিষ্ঠ পরিচিত ছিলেন, মানে জানাশোনা ছিল আর কি। এরশাদ সাহেব বললো পরের দিন সকালবেলা যখন দেখলো যে বেগম জিয়া তাকে বহিষ্কার করেছে তার দলের মহাসচিবকে, কয় আমার তো ছিল দলের মহাসচিব দরকার, আমার তো কে এম ওবায়দুর রহমান দরকার ছিল না, তাইলে ওই শপথ বন্ধ। ঠিক আছে, এইটা একটা ইতিহাস আর কি। বেগম জিয়া দ্রুত যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, ডিসিশন নেওয়ার ক্ষেত্রে উনি খুবই পারঙ্গম ছিলেন। হ্যাঁ, যদিও অনেক রাষ্ট্রীয় সিদ্ধান্ত কিন্তু উনি এই যে সিনিয়রদের সাথে কথা বলে নিতেন, উনি বলতেন কিন্তু অনেক 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 রাষ্ট্রীয় সিদ্ধান্ত, যেমন এই যে আমাদের ডক্টর ইউনূস, এটা একটা কাহিনী আপনাকে বলি। তখন 2001 সালে বিএনপি ক্ষমতায় আসছে, ডক্টর ইউনূস আর আমাদের ওই যে কবি, আমাদের লাইফস্টক ফরিদাপার হাজবেন্ড, যে ওনার নামটা আমি ভুলে গেছি, আচ্ছা, ফরহাদ মাজার, হ্যাঁ ফরহাদ মাজার, আর চিন্তক, হ্যাঁ ফরহাদ মাজার আর ডক্টর ইউনূস গেলেন। উনি এটা হলো ওনার এই নোবেল প্রাইজ পাওয়ার আগে ঘটনা। 2001 সালে ক্ষমতা আসার পরে বেগম জিয়া, সেটা খুব সম্ভবত ফেব্রুয়ারি মার্চ, মানে উনি শপথ গ্রহণের, মানে প্রধানমন্ত্রী হওয়ার, দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার জাস্ট এই 30-35 দিন পরের ঘটনা আর কি। তো আমি পেশাগত কারণে ওখানে ছিলাম, তাজুল ইসলাম তখন প্রেস সেক্রেটারি। ঠিক আছে, উনি তথ্য ঘাটের কর্মকর্তা আর কি। তা আমি তাজুল ভাইয়ের রুমে বসা। ঠিক আছে, তখন ওনাদের অ্যাপয়েন্টমেন্ট ডক্টর ইউনূস আর ফরহাদ মাজারের। তো ওনারা ঢুকলেন, তো তাজুল ভাই রুমে আমি আসি, তাজুল ভাই আমার বলতেছিল যে আমাকে রেড জোনে ডাকছে, আপনি একটু বসেন, আপনার 2 পরিচিত লোক আসবে, তারা একটু বসে চাটা দেবে। ঠিক আছে, কিছুক্ষণ পর দেখি ডক্টর ইউনূস আর ফরহাদ মাজার ভাই ঢুকে গেল। তো আমি দুজনে চিনি, দুজনে আমাকে চিনে। ঠিক আছে, আমিও ডক্টর ইউনূসের হ্যান্ডশেক করলাম। তারপরে ফরহাদ মাজার ভাই দীর্ঘ আগের থেকে ফরিদ আপার সাথে, ফরিদ হাজবেন্ড হিসাবে দীর্ঘদিন ধরে চিনি, আমি যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
তা আমি বললাম যে, তা আমার বলছে প্রেস সেক্রেটারি কই, আমি কই প্রধানমন্ত্রীর রুমে আপনাদের বসতে বলছে, চা দিল আর কি। তো ওখানে ওই সময় যারা অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি ছিল, মুশফিকুল ফজল সহ এখন যে রাষ্ট্রদূত মোহন, তারপর আশিক, ঠিক আছে, এর মধ্যে আশিক ওই অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি তখন ও ঢুকলো, ঢুকি মোহনও ছিল, মোহন একটু বুদ্ধিমান ছেলে। তা আশিক আমার বলতেছে যে ভাইয়া ওনারা কে, ঠিক আছে। তো উনিও একটু ডক্টর ইউনূস একটু বিব্রত হয়ে গেল আর কি। তো হ্যাঁ স্বাভাবিক। তা আমি বললাম উনি হলো ডক্টর প্রফেসর ইউনূস, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এমডি, ফরহাদ বাজার বাড়িতে ছিলেন, উনি বাংলাদেশের বিশিষ্ট বুদ্ধিজীবী, পরিচয় করে দিলাম। তখন আশিক রুমে আর মোহন পেছনে দাঁড়ানো আর কি। তা আমরা বৈশাখ তিনজন চা খাচ্ছি। তো তখন ওই দিন কিন্তু বেগম জিয়া ওনার সাথে সময় ছিল 15 মিনিট, বেগম জিয়া ওনাদের সাথে 45 মিনিটস কাটিয়ে দিলেন দুজনের সাথে কথা বলে, এবং তাদের গ্রামীণ ব্যাংকের কি বিষয় টিষয় ছিল আমি পরে জানি না ওনাদের ভিতরে কি কথা হয়েছে, কিন্তু বেগম জিয়া 15 মিনিটের জায়গায় 45 মিনিট সময় দিয়েছিলেন এই দুজনকে, ডক্টর ইউনূস, ফরহাদ বাজার সাহেবকে। এই যে মানে বুদ্ধিজীবী কিংবা একটু জ্ঞানী লোকদেরকে কদর করা, তাদের মানে তাদের কথাগুলো শোনা, এগুলি জিয়াউর রহমান সাহেবেরও ছিল, বেগম জিয়ারও ছিল। উনি এটা আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। বেগম জিয়ার এই স্বাভাবিক মৃত্যু পরবর্তী সামনে নির্বাচন, নমিনেশন মনোনয়নপত্র জমা দেওয়া শেষ হলো আর তিনি চিরবিদায় নিলেন। তার এই মৃত্যু রাজনীতিতে কোনো প্রভাব ফেলবে কিনা আগামী দিনে? একটা প্রভাব পড়বে, এটা আমি আশা করি বিপুল, আপনি ইউজ এ ব্রিলিয়েন্ট জার্নালিস্ট, আই থিঙ্ক একটা প্রভাব পড়বে যে বেগম জিয়া খুব গুরুত্বপূর্ণ মানুষ ছিলেন, আপসীন নেত্রী ছিলেন, তার ভীষণ একটু অন্যরকম ছিল, ঠিক আছে, যে আমি দেশেই থাকবো, দেশেই মরবো, আমি বিদেশে যাব না, উনি বারবার বলছিলেন, ঠিক আছে। এটা বেগম জিয়ার শূন্যতা পূরণ হওয়াটা খুবই কঠিন হবে যদি তারেক রহমান, জিয়া রহমানের জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান যদি মানে বেগম জিয়ার ছেলে, জিয়া রহমান সাহেবের ছেলে, উনি যদি বাবা এবং মায়ের রাজনৈতিক মানে ভীষণগুলোকে স্টাডি করেন, পুনরায় স্টাডি করেন এবং জনগণের পালসটা বোঝেন, যে জনগণ জিয়া রহমান সাহেব এবং বেগম জিয়াকে কিরকম প্রচন্ড রকম ভালোবাসতেন তাদের আদর্শের কারণে, এই বিষয়টা যদি তারেক সাহেব আত্মস্থ করে নিতে পারেন এবং সেই অনুসারে উনি কাজটা করেন, আর মানে তার দলকে সংগঠিত করা, দলের ভিতরে বেগম জিয়া এবং জিয়াউর রহমান সাহেবের যে আদর্শের যে স্ফুরণগুলো আছে, এইটাকে উনি যদি জাগিয়ে তুলতে পারেন তাহলে সংকট থাকবে না। আর নতুবা বেগম জিয়ার জায়গায় বেগম জিয়ার স্থানটা পূরণ করা খুবই কঠিন, পূরণ করা সম্ভব না একেবারে। তার মানে রাজনীতিতে এক ধরনের ভ্যাকুয়াম তৈরি হবে, একটু ভ্যাকুয়াম তৈরি হবে, অস্বীকার করার কোনো জো নাই। তবে বিএনপির একটা প্লাস পয়েন্ট এখানে থাকবে, এটা আমার এইভাবে বলা উচিত না, আল্লাহ মাফ করুক, সেটা হলো যে বেগম জিয়া যেহেতু চলে গিয়েছেন, আল্লাহ ওনার নসিব করুক, তো ওনার চলে যাওয়ার পরে ভ্যাকুয়ামটা এমন হবে যে ওনারও কিন্তু একটা আলাদা মানে উদাহরণ ছিল, খুব স্যাক্রিফাইস করা ওনার জন্য একটা নেতা কর্মী আছে, বেগম জিয়ার জন্য লাইফ স্যাক্রিফাইস করে দিবে। হ্যাঁ, আবার তারেক সাহেবেরও একটা ব্যাপক পপুলারিটি আছে, ইনি পপুলার, আপনি জানেন যে উনি 25শে ডিসেম্বর আসার পরে। তো সব কিছু মিলিয়ে বেগম জিয়ার শূন্যস্থানটা তারেক সাহেব খুব দ্রুত পূরণ করতে পারবেন, এটা আমি খুব একটা ওইভাবে বিশ্বাস করতে চাই না। কিন্তু একটা প্লাস পয়েন্ট যেটা হলো যে বেগম জিয়া যে চলে গেলেন আজকে, এটার যে ইমোশনটা, মানে আবেগের যে বিষয়টা জনগণের মধ্যে, আবেগের বিষয়টা যদি প্র্যাকটিক্যালি ক্যাপিটাল করা যায়, তারেক সাহেব যদি এই বিষয়টা আবেগ, যে বেগম যে চলে গেছে, মানুষ কাঁদছে, দেশ কাঁদছে, এটা যদি উনি ক্যাপিটাল করতে পারে, বিষয়টা বুঝে আত্মস্থ করে, তাহলে কিন্তু উনি আবার একটা প্লাস পয়েন্টে চলে যাবে তার পলিটিক্স, তারেক রহমান একটা পলিটিক্সটা। একেবারে অসংখ্য ধন্যবাদ কুদরতি খোদা ভাই আপনাকে। যারা এতক্ষণ দেখছিলেন
সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা, শুভ সন্ধ্যা। এবং যথারীতি অনুরোধ যেটি জানিয়ে যাচ্ছি সেটি হচ্ছে দেশ বার্তা ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আমরা আজকে আবারও স্মরণ করছি বেগম খালেদা জিয়া এবং তার বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। সবাইকে শুভ সন্ধ্যা। আপনাকেও ধন্যবাদ। আমাকে এই আজকের এই কঠিন মানে শোকাবহ দিনে আমি নিজে মানে খুবই মেন্টালি খুবই আপসেট, আমার খুব কষ্ট লাগছে, খারাপ লাগছে। সেই মুহূর্তে আমাকে ডেকে আমাকে সুযোগ দেওয়ার জন্য, বেগম জিয়ার জন্য 2 মিনিট কয়েক কত সময় যে দিলেন, আপনাদের দেশবার্তাকেও ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। এবং যারা দর্শক শ্রোতা দেখলেন, বেগম জিয়ার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যাতে ব্যস্ত নসিব করে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।